নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউবিসিএস 2022 ফুল কোর্সের আজ ডে 16। আর আজকের দিনে আমরা ভারতের ভূগোল নিয়ে আলোচনা করব, যেখানে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া বা ভারতের ভূপ্রকৃতি এবং ভূপ্রকৃতিক যে বিভাগ সেগুলো সম্পর্কে জানবো। সম্পূর্ণ আজকের লেকচার হবে ম্যাপ বেসড। ম্যাপের মাধ্যমে আপনারা কয়েকটি ছবি দেখবেন এবং কয়েকটি ম্যাপ দেখবেন, তার মাধ্যমেই কিন্তু সমগ্র ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া আপনি বুঝতে পারবেন। আজকের ভূপ্রকৃতির লেকচার আমি ভূপ্রকৃতির দুটো লেকচারে কভার করব। আজকে আমরা শুধুমাত্র কভার করব এই যে নর্দার্ন মাউন্টেন্স এবং নর্দার্ন প্লেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন। চলুন শুরু করা যাক। তো আমাদের যে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন বা আমাদের যে ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি বিভিন্ন রকম ওয়েদারের সমন্বয়, বিভিন্ন রকম ভূপ্রাকৃতিক অঞ্চলের সমন্বয়ে ভারত গঠিত। সেই জন্যই ভারত দ্য গ্রেটেস্ট ডাইভার্সিটি বলা হয়। তো এই যে ভারতের অঞ্চলগুলিকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি সাধারণত। এনসিইআরটি অনুসারে আমরা 6টি ভাগে ভাগ করব। অ্যাকচুয়ালি দেখুন, এনসিইআরটি অনুসারে কেন বলছি, কারণ আপনি যদি আমাদের ডব্লিউবিবিএসসির বোর্ডের যে বইগুলো আছে সেগুলো দেখেন, কোথাও 7টা কোথাও 8টা এবং কোনো কম্পিটিটিভ এক্সামের বইতে কিন্তু সেখানে 9টা থেকে 10টা ভাগেও ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এনসিইআরটি বেসিসে চলবো। তার কারণ হচ্ছে, যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার নেওয়া হবে এনসিইআরটি থেকে। তো মনে রাখবেন, সবসময় চেষ্টা করবেন এনসিইআরটিকে বেস বইটা বানানো। তো এই যে ভারতের যে 6টি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে, এর মধ্যে কোনটি কী এবং কোনটা কোন অঞ্চলে রয়েছে একবার দেখে নিন ম্যাপের মাধ্যমে। প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, নর্দার্ন মাউন্টেন বা উত্তরের মাউন্টেন রিজিয়ন বা উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলের ওই রিজিয়নটার কথা বলা হচ্ছে। এই যে 1 নম্বর, এই টোটাল এরিয়াটা কিন্তু নর্দার্ন মাউন্টেন এরিয়ার মধ্যেই পড়ে। নেক্সট বলছে নর্দার্ন প্লেন বা উত্তরের সমভূমি। এই এরিয়াটা দেখুন, একটু বেগুনি বেগুনি কালারের এই যে এরিয়াটা, এটা কিন্তু নর্দার্ন প্লেন্সের মধ্যে পড়ে। নেক্সট রয়েছে দ্য থর ডেজার্ট, থর মরুভূমি। এই যে 3 নম্বর এই যে 3 নম্বর পোর্শনে দেখতে পাচ্ছেন থর ডেজার্ট, এটা হচ্ছে থর মরুভূমি। 4 নম্বর, এটাকে আপনারা পেনিনসুলার প্লেটু রিজিয়ন বলতে পারেন, ডেকান প্লেটু রিজিয়ন বলতে পারেন, এরকম অনেক কিন্তু নাম রয়েছে। এবং বাংলায় যদি আমরা এটাকে টার্ম করি তাহলে হবে এটা উপদ্বীপীয় মালভূমি। এই 4 নম্বরটা। এই যে 5 নম্বর, এই 5 নম্বরটা কী হবে? কোস্টাল প্লেন। 5 নম্বর কোস্টাল প্লেন, এই যে গুজরাট, তারপরে গোয়া, এখানে আছে মহারাষ্ট্রের কিছু অংশ, কেরালার অংশ কিছু, এপাশে অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে, তারপরে উড়িষ্যার কিছু অংশ আছে। এগুলোর কিছু কিছু অংশ কিন্তু কোস্টাল প্লেনের মধ্যে পড়ে। আর এই যে কোস্টাল প্লেনের মধ্যেই কিন্তু আমরা পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা নিয়ে আলোচনা করব। আর ফাইনালে হচ্ছে 6 নম্বর আইল্যান্ড। তো আইল্যান্ড, এই দেখতে পাচ্ছেন এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে বা আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইল্যান্ড রয়েছে। তো এই আমরা 6টা ভাগে কিন্তু ভাগ করতে পারছি। 6টা ভাগ আমি আরেকবার ভাগ করে দিচ্ছি। একেবারে ওপরের যে এরিয়াটা আমি একবার ক্লিয়ার করে দিই। একেবারে যে ওপরের এরিয়াটা, এটাকে আমরা বলবো নর্দার্ন মাউন্টেন। তারপরে যে রিজিয়নটা আছে এটা নর্দার্ন মাউন্টেন। তারপরে যে রিজিয়নটা রয়েছে নর্দার্ন প্লেন এটা। তারপরে রয়েছে থর ডেজার্ট এই 3 নম্বরে। 4 নম্বরে রয়েছে আমাদের পেনিনসুলার প্লেটু রিজিয়ন এই যে 4 নম্বরে। 5 নম্বরে আমাদের কোস্টাল প্লেন বা উপকূলের সমভূমি। আর 6 নম্বরে আমরা এই আইল্যান্ড রিজিয়নগুলোকে দেখব। তো যার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব নর্দার্ন মাউন্টেন্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু এই নর্দার্ন মাউন্টেন্স থেকেই আসে। কিন্তু নর্দার্ন মাউন্টেন্স যতটা কোশ্চেন আসে এখান থেকে, ততটাই কিন্তু স্টুডেন্টদের কাছে কঠিন বলে মনে হয়। তার কারণ তারা ম্যাপ বেসড প্রিপারেশন নেয় না, তারা সিম্পল জাস্ট লাইন বাই লাইন পড়ে যায়। আর সাধারণত তারা চেষ্টা করে কার্তিক চন্দ্র মণ্ডলের বই পড়ার। কিন্তু কার্তিক চন্দ্র মণ্ডলের বইতে দেখবেন একেবারে ছক করে দেওয়া রয়েছে, যে ডেটা আপনি যদি ম্যাপ ধরে না পড়েন তাহলে কিন্তু মনে রাখা সম্ভব নয়। আমরা খুব সহজে ম্যাপের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা এক এক করে বুঝে নেব। তো চলুন, আমাদের যে হিমালয় রিজিয়ন, এটাকে আমরা সাধারণত 2টি ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা ভারতের উত্তর এবং ভারতের দক্ষিণ, এই দুটি এর বেসিসে, উত্তর দক্ষিণের বেসিসে আমরা একটি ভাগে ভাগ করতে পারি। আর একটি ভাগে আমরা ভারতের পূর্ব পশ্চিমে বিস্তৃতি অনুসারে এর বেসিসে কিন্তু ভাগ করতে পারি। যার মধ্যে প্রথমে আমরা এই ভাগটা দেখছি কি, এই যে ভাগটা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের উত্তর দক্ষিণ এই যে হিমালয় পর্বতের বিস্তৃতি, তার বেসিসে কিন্তু এই ভাগটা করা রয়েছে। তো ভারতের একেবারে উত্তরে
ভারতের একেবারে যে উত্তরের এই যে অঞ্চলটা, এই যে সবচেয়ে বড় যে এরিয়াটা, এটাকে দেখতে পাচ্ছেন নেওয়া রয়েছে গ্রেটার হিমালয়। তো হিমালয়ের উত্তর দক্ষিণে সাধারণত তিনটি ভাগে বিভক্ত। আমি একটু আগে বললাম হিমালয়ের বিস্তৃতি অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা উত্তর দক্ষিণে বিস্তৃতি, একটি পূর্ব পশ্চিমে বিস্তৃতি। উত্তর দক্ষিণে বিস্তৃতি অনুসারে হিমালয়কে আবার তিনটি ভাগে ভাগ করব। তিনটি ভাগে কি, এই ওপরের অংশটা, একেবারে ওপরের অংশটা হচ্ছে গ্রেটার হিমালয়, দেখতে পাচ্ছেন এই যে ওপরের অংশটা গ্রেটার হিমালয়। তার নিচে যেটা রয়েছে বা মাঝের অংশটা, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় লেজার হিমালয়। লেজার হিমালয়ের কিন্তু আরেকটা নাম রয়েছে, আমরা বাংলায় যেটাকে টার্ম করি হিমাদ্রি হিমালয়, সরি গ্রেটার হিমালয়, আমরা যেটা এটাকে আমরা টার্ম করি হিমাদ্রি হিমালয়। তো এখানে আছে, নেক্সট রয়েছে লেজার হিমালয়। আর ফাইনালি সর্বশেষ বা অনেক বইতে এনসিইআরটি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে আউটার মোস্ট যে রেঞ্জ, সেটা হচ্ছে শিবালিক রেঞ্জ। সবচেয়ে নিচের যে রেঞ্জ সেটা হচ্ছে শিবালিক রেঞ্জ। তাহলে আমরা কী কী দেখলাম, উত্তর দক্ষিণে বিস্তৃতি অনুসারে হিমালয়কে আমরা তিনটি ভাগে ভাগ করছি, গ্রেটার হিমালয়, যার আরেক নাম কি হিমাদ্রি হিমালয়, নেক্সট রয়েছে লেজার হিমালয়, আর তার পরে রয়েছে শিবালিক রেঞ্জ। তো এই যে হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়, এখানেই কিন্তু সর্বোচ্চ যে রেঞ্জগুলো সেগুলো কিন্তু অবস্থিত। যেমন ধরুন এভারেস্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এভারেস্ট কোন হিমালয়ের অন্তর্গত, তো কারেক্ট আনসার হবে এভারেস্ট কিন্তু গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত। এছাড়াও কিন্তু হিমাদ্রি হিমালয়ে কিছু ইম্পর্টেন্ট রেঞ্জ রয়েছে। এভারেস্ট রয়েছে, এটা নেপালে 8848.86 মিটার, মনে রাখবেন 8848.86 মিটার, পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে কিন্তু কোশ্চেন আসবে। নেপালের গভর্নমেন্ট এবং চাইনিজ গভর্নমেন্ট রিসেন্টলি কিন্তু এটা পরিমাপ করেছে। কাঞ্চনজঙ্ঘা ভারতে রয়েছে 8586 মিটার, মাকালু, ধোলাগিরি, নাঙ্গা পর্বত, অন্নপূর্ণা, এগুলো কিন্তু প্রত্যেকটাই এই গ্রেট হিমালয়ের মধ্যে বা গ্রেটার হিমালয়ের মধ্যে পড়ে যায়। আমি একটু ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। প্রথমের পার্টটা তাহলে গ্রেটার হিমালয়, মাঝের পার্টটা লেজার হিমালয়, আর একদম আউটার মোস্ট যে রেঞ্জ সেটা হলো শিবালিক হিমালয় বা একেবারে নিচের রেঞ্জটা শিবালিক হিমালয়। তো এখানে আমি আপনাদের একটি তথ্য মনে করাতে চাইবো, আপনারা প্রত্যেকেই জানেন হিমালয় পর্বত কিন্তু প্রতিনিয়ত নতুন করে গঠিত হতে চলেছে। প্রতিদিন কিন্তু হিমালয় পর্বতের বৃদ্ধি হচ্ছে। তো সেহেতু কিন্তু হিমালয় পর্বতের আজকে যেটা উচ্চতা, সেটা কিন্তু 1,00,000 বছর পরে গিয়ে সেই উচ্চতাটা নাও থাকতে পারে, সেখানে কিন্তু আরও বেড়ে যেতে পারে। আবার বলা যায় না, সেটা আবার কমেও যেতে পারে। ধরুন কোনো রকম ভূমিকম্প হয়ে গেল, কোনো রকম ল্যান্ড এখান থেকে সরে গেল, সেখানে কিন্তু কমে যেতে পারে। তো এই হচ্ছে হিমালয় পর্বতের উত্তর এবং দক্ষিণে বিস্তৃতি। তো এই যে এরিয়াটা সাধারণত গ্রেটার হিমালয়ের, এর উচ্চতা কতটা হয়, গ্রেটার হিমালয়ের উচ্চতা সাধারণত হয় 1200 মিটারের ওপরে। তারপরের যে এরিয়াটা, এই যে লেজার হিমালয়, সাধারণত দেখা গেছে যে লেজার হিমালয়ের উচ্চতা হয় 600 মিটার থেকে 1200 মিটার, আর সাধারণত তার নিচে এরিয়াটা 0 থেকে 300 মিটার, অর্থাৎ প্লেন এরিয়াটা 0 থেকে 300 মিটার। তো এগুলো এনসিইআরটি এর ডেটা, আপনার কাছে এনসিইআরটি থাকলে আপনি নিজেরাই দেখতে পাবেন, না হলে আমি যে স্লাইডগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃতি। নেক্সট আমরা কি দেখব, নেক্সট দেখব হিমালয়ের বিভাজন, কিন্তু এটা পূর্ব এবং পশ্চিমের বিস্তৃতি অনুসারে হিমালয়কে কটি ভাগে ভাগ করা যেতে পারে। তো এখানে দেখতেন 4টি দাগ দেওয়া রয়েছে, 4টি দাগের মধ্যবর্তী রিজিয়নগুলো এক একটি হিমালয়ের বিভাগ। তো এটি একটি বিভাগ, এটি একটি বিভাগ, এটি একটি, আর এটি একটি, এই টোটাল 4টি রিজিয়নে ভাগ করা যেতে পারে পূর্ব পশ্চিম। উত্তর দক্ষিণে আমরা দেখেছি 3টে ভাগে ভাগ করেছি, গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, 2 নম্বরে কী ছিল লেজার হিমালয়, আর 3 নম্বরে ছিল আমাদের শিবালিক। কিন্তু আমরা পূর্ব পশ্চিমে বিভাজনের ক্ষেত্রে আমরা এটাকে 4টি ভাগে ভাগ করব। 4টি ভাগের নামগুলো কী কী, 4টি ভাগের নামগুলো হচ্ছে, এই পাশেরটার নাম হচ্ছে পাঞ্জাব হিমালয়, তারপরেরটার নাম হচ্ছে কুমায়ুন হিমালয়, তারপরে নেপাল দেখতে পাচ্ছেন তো নেপাল হিমালয়, আর এপাশে আসাম রয়েছে তো আসাম হিমালয়। মনে রাখার খুবই সহজ উপায়, একেবারে বাঁ পাশে এটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, পাঞ্জাবের রিজিয়নটা, তারপরে কুমায়ুনের এই রিজিয়নটা কুমায়ুন হিমালয়, তারপরে নেপাল হিমালয়, আর তারপরে এই পাশে রয়েছে এই যে আসাম হিমালয়। তো আমরা এই বিভাজনটা কিসের বেসিসে করছি, এর আগেরটা তো আমরা উচ্চতার বেসিসে করলাম, আরও কিছু উত্তর দক্ষিণে বিস্তৃতি অনুসারে বেসিসে করলাম, কিন্তু আমরা পূর্ব পশ্চিমের এই যে বিভাজন, এটা কিসের বেসিসে করব। তো এই বিভাজনটা আমরা করব নদীর বেসিসে। 2টি নদীর মধ্যবর্তী এরিয়াটা এক একটা হিমালয়ের মধ্যে পড়বে। তাহলে কোন নদীর মধ্যে কোন হিমালয় পড়ছে, এপাশে দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাব হিমালয়, এই পাঞ্জাব হিমালয় কোন কোন নদীর মধ্যে পড়ে, পাঞ্জাব হিমালয় এপাশে সিন্ধু থেকে সুতলেজ বা শতদ্রু নদীর মধ্যে যে এরিয়াটা, যে হিমালয়টা পড়ে, সেটা কিন্তু বলা হয় পাঞ্জাব হিমালয়।
তারপরে রয়েছে কুমায়ুন হিমালয়। তো কুমায়ুন হিমালয় আবার সুতলেজ থেকে শুরু হচ্ছে, যেহেতু সুতলেজে গিয়ে বা শতদ্রুতে এসে এই যে পাঞ্জাব হিমালয় শেষ হয়েছে, তো পাঞ্জাব হিমালয়ের পরে আমরা কুমায়ুন হিমালয় যখন দেখব তখন সেটা শুরুও হবে অবশ্যই এই সুতলেজ বা শতদ্রুত থেকে, এবং এটা ফাইনালি শেষ হবে কোথায় গিয়ে? শেষ হবে কালী নদীতে। শতদ্র থেকে কালী নদীর মধ্যবর্তী এরিয়া, এটা হবে কুমায়ুন হিমালয়। এবং এই যে কালী নদীর থেকে এপাশে তিস্তা নদীর যে রিজিয়নটা, এটা কিন্তু মনে রাখবেন, এটা হবে কি? এটা হবে আমাদের নেপাল হিমালয়। আর এই যে তিস্তা নদী, তিস্তা থেকে ব্রহ্মপুত্র যে বা তিস্তা বা ডিহাং বা ব্রহ্মপুত্রের যে মাঝের এরিয়াটা, এটা কিন্তু হবে আমাদের আসাম হিমালয়। একবার এই ছবির মাধ্যমে দেখুন, ডান পাশের ছবিটা দেখুন, এই যে ইন্দুজ, সুতলেজ, তার মধ্যে রয়েছে পাঞ্জাব হিমালয়। তারপরে এই যে সুতলেজ, তারপরে রয়েছে এই দেখুন কালির মাধ্যমে কুমায়ুন হিমালয়। এই কালি থেকে আবার তিস্তার মধ্যে রয়েছে কি? নেপাল হিমালয়। আবার নেপাল থেকে এপাশে যে ব্রহ্মপুত্র দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা ব্রহ্মপুত্র গেছে, তো এই ব্রহ্মপুত্রের মধ্যে যে এরিয়াটা, এটা হচ্ছে আসাম হিমালয়। তাহলে আমরা অতি সহজে বুঝে ফেললাম যে হিমালয় কীভাবে আমরা ভাগ করছি। আমি আরেকবার রিপিট করতে চাইবো। তো উত্তর দক্ষিণে আমরা কী ভাগ দেখলাম? একেবারে ওপরের রেঞ্জ কী হলো? গ্রেটার হিমালয় বা হিমাদ্রি। তারপরের রেঞ্জ কী হলো? লেজার হিমালয়। তারপরের রেঞ্জ হলো শিবালিক। আর আমরা পূর্ব পশ্চিমে কী দেখলাম? পূর্ব পশ্চিমে নদীর বেসিসে ভাগটা, বিভাজনটা দেখলাম। পাঞ্জাব হিমালয় দেখলাম আমরা, কুমায়ুন হিমালয় দেখলাম, নেপাল হিমালয় এবং আসাম হিমালয়। পাঞ্জাব হিমালয় ইন্দুজ এবং সুতলেজ বা সিন্ধু নদী এবং শতদ্রুর মধ্যে পাঞ্জাব হিমালয়, শতদ্রু নদী এবং কালী নদীর মাঝে কুমায়ুন হিমালয়, কালী নদী এবং তিস্তা নদীর মাঝে নেপাল হিমালয়, তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদীর মাঝে আসাম হিমালয়। তো এরপরে আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে দুন। তো দুন রিজিয়ন কোন এরিয়াটাকে বলা হয়? তো লেজার হিমালয় এবং আউটার যে শিবালিক হিল রয়েছে, আমি একটু আগেই বললাম শিবালিক হিল সাধারণত আউটার রিজনে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেজার হিমালয় রয়েছে, আমরা উত্তর দক্ষিণ বিভাজনের ক্ষেত্রে কী দেখেছি? প্রথমে গ্রেটার হিমালয়, তারপরে লেজার হিমালয়, তারপরে কি? শিবালিক। তো এইটা গ্রেটার হিমালয় বাদ দিন, তারপরে রয়েছে এই যে লেজার হিমালয়। এই যে লেজার হিমালয় আর এই যে রয়েছে আমাদের আউটার শিবালিক রেঞ্জ, এই দেখতে পাচ্ছেন ম্যাপের মাধ্যমে বুঝুন, এটা লেজার হিমালয়। আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দিই, এইভাবে যদি আমরা একটু ঘুরিয়ে দিই, তাহলে এইটা কিন্তু একেবারে উপরে চলে আসবে, এই পজিশনে চলে আসবে। তো লেজার হিমালয় প্রথমে রয়েছে, লেজার হিমালয়ের এখানে রয়েছে আউটার শিবালিক হিল। তো এই যে লেজার হিমালয় এবং এই যে শিবালিক হিল, এর মাঝে যে এরিয়াটা লেজার হিমালয় এবং শিবালিক হিলকে বিভক্ত করছে, এটাকেই কিন্তু বলা হয় দুন। এটাকে কি বলা হয়? দুন। এটাকে বলা হয় একটি লঙ্গিটিউডিনাল ভ্যালি, যেটা লেজার হিমালয় এবং শিবালিকের মাঝে অবস্থান করছে। এর এক্সাম্পল রয়েছে প্রচুর। আপনারা অনেক দুনের নাম শুনেছেন, কেমন দেরাদুন শুনেছেন, তারপরে পাটলি দুন শুনেছেন, এরকম অনেক কোটলি দুন শুনেছেন। তো দেরাদুন কিন্তু খুব বিখ্যাত। দেরাদুন কোথায় রয়েছে এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কোন রাজ্যে দেরাদুন অবস্থিত? দেরাদুন কোন রাজ্যে অবস্থিত? তাহলে দুন কি? লেজার হিমালয় এবং আউটার শিবালিক হিলসের মাঝের যে রিজিয়ন লঙ্গিটিউডিনাল ভ্যালি আছে, এই ভ্যালিটাকেই কিন্তু বলা হয় দুন রিজিয়ন। এই যে ভ্যালিটাকে, এটাকে বলা হয় দুন রিজিয়ন। এই যে ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই যে রিজিয়ন, এটা কিন্তু লেজার হিমালয়। কীভাবে বুঝলাম আমি লেজার হিমালয়? দেখুন পর্বত, এখানে বরফ রয়েছে, বেশি উচ্চতায় বরফ তো থাকবে। এই পাশে দেখুন বরফ দেখতে পাচ্ছেন, হয়তো আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না। তো এই পাশে ধরে নিন লেজার হিমালয়, আর এ পাশে হচ্ছে শিবালিক হিলস। তার মাঝে যে ভ্যালিটা রয়েছে, এই ভ্যালিটাই কিন্তু হবে আমাদের দুন এরিয়া। এক্সাম্পল পাটলি দুন, দেরাদুন, কোটলি দুন, এরকম কিন্তু অনেক দুন রয়েছে। আপনারা গুগল সার্চ করবেন কোন দুন কোথায় অবস্থিত। আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, আমি বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে গড়ে দেবো, তারপরে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আবার আলোচনা করব। বারবার একই জিনিস রিভিশনের মাধ্যমে আমি কিন্তু আপনাদের এটা মুখস্থ করে দিতে চাইছি। তো মোটামুটি আমাদের এই যে নর্দার্ন যে মাউন্টেন রিজিয়ন ছিল, সেটা সম্পূর্ণ মোটামুটি আমরা দেখে পেলাম। এর বাইরেই সাধারণত কোশ্চেন খুব কম দেখা যায়, তবে উল্টোপাল্টা কোশ্চেন আসলে এর মধ্যে থেকেই কোশ্চেন আপনারা দেখতে পাবেন। তো এখানে আরও কয়েকটি যে ভাগগুলো আমি বলে দিলাম, এই ভাগগুলো দেখে রাখবেন। আর একবার যে কোনো টেক্সট বই রিভিশন করবেন, শুধুমাত্র লেকচার পড়ে আমি কেন, কোনো কারোর লেকচার পড়েই আপনি কোনো রকম
সাফল্য পাবেন না, কারণ ডব্লিউবিসিএস 2019-এর যে মার্কস আপনারা দেখতে পাবেন প্রায় 1100-র কাছাকাছি দেখবেন। গ্রুপ বি এর কাট অফ যাবে, গ্রুপ এর কাট অফ আশা করা যায় 1050-এর কাছাকাছি চলে যাবে। আগেরবার সেটা ছিল 1019। তো সেই পজিশন থেকে দেখতে গেলে বই না পড়লে কিছুই হবে না, শুধুমাত্র লেকচার শুনে। তো আপনি লেকচার শুনে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নিন, তারপর বই পড়ুন, দেখবেন সব মুখস্থ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হবে রিজিয়ন অফ দ্য নর্দার্ন প্লেন বা উত্তরের সমভূমি অঞ্চল। তো উত্তরের সমভূমি অঞ্চলের স্পেশাল যে ডিভিশন সেটাকে 4টি ভাগে আমরা ভাগ করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভাবর, তরাই, ভাঙর এবং খাদার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভাবর, তরাই, ভাঙর এবং খাদার এগুলো আমরা ম্যাপের মাধ্যমে দেখব, কিন্তু তার আগে প্রত্যেকটা একটু যে ডিভিশনগুলো ভাবর, তরাই, ভাঙর, খাদার এগুলো সম্পর্কে একটু বলে নিই। প্রথমে আমরা একটু বলে নিই ভাবর কী। তো হিমালয়ের যে পাদদেশের অঞ্চলে শিবালিকের যে নদী বা শিবালিকের পাশে অনেক নদী রয়েছে নিশ্চয়ই। তো ওই যে নদীতে বালি, নুড়ি, পাথর ইত্যাদি যে সঞ্চিত হয়ে যে একটা ঢেউ খেলানো ভূমিভাগের সৃষ্টি করে তাকেই কিন্তু বলা হয় ভাবর। মনে রাখবেন এই ভাবর কিন্তু কৃষির পক্ষে অনুর্বর। ভাবর কি? শিবালিক ধরুন রেঞ্জ রয়েছে, এই ধরুন শিবালিক রেঞ্জ রয়েছে, এই শিবালিক থেকে প্রচুর নদী এসেছে। এই নদীতে শিবালিকের বিভিন্ন নুড়ি, বালি, পাথর এগুলো সঞ্চিত হয়ে একটা ঢেউ খেলানো ভূমিভাগের সৃষ্টি করছে। এই ভূমিভাগকেই বলা হয় ভাবর। আর এই অঞ্চলটা মনে রাখবেন কৃষিকাজে একেবারেই অনুপযুক্ত। নেক্সট রয়েছে তরাই। তরাই রিজন কাকে বলা হয়? তরাই হচ্ছে ভাবর অঞ্চলের যে দক্ষিণ দিক। ধরুন এই যে ভাবর অঞ্চল, এই যে ধরুন এটা ভাবর অঞ্চল, তো এই যে দক্ষিণ দিকে এটা হবে ভাবর অঞ্চলের যে দক্ষিণ দিক, সেখানে স্যাঁতস্যাঁতে নদীর দ্বারা সৃষ্ট কিছু জলাভূমি আছে। তো এই অঞ্চলের পূর্বভাগের তুলনায় কিন্তু পশ্চিমভাগের দিকে বেশি বৃষ্টি হয়। এই যে পূর্বভাগ, এই অঞ্চলের পূর্বভাগের থেকে পশ্চিমভাগের দিকে বৃষ্টিপাত বেশি হয়। আর এই যে অঞ্চল সবসময় স্যাঁতসেঁতে থাকে বলে এটা কৃষিকাজে অনুপযুক্ত। তাহলে কি আমরা পড়লাম? প্রথমে ভাবর। ভাবর কি? শিবালিক পর্বতের মধ্যে দিয়ে যে নদী এসছে, সেই নদী শিবালিক পর্বতের নুড়ি, বালি, পাথর জমা করে যে ঢেউ খেলানো যে ভূমিরূপ সৃষ্টি করছে সেটা হচ্ছে ভাবর। আর তরাই হচ্ছে ভাবর অঞ্চলের দক্ষিণ দিকে। এই যে ভাবর অঞ্চল হলো, এই ভাবর অঞ্চলের দক্ষিণ দিকে, ভাবর অঞ্চলের দক্ষিণ দিকে একটা স্যাঁতস্যাঁতে নদী সৃষ্ট জলাভূমি দেখা যায়, এটাকে বলা হয় তরাই। নেক্সট রয়েছে খাদার এবং ভাঙর। তার মধ্যে প্রথমে আমরা দেখব ভাঙর কী। তো ভাঙর হচ্ছে প্রাচীন পলি গঠিত সমভূমি। তো প্রাচীন পলি সঞ্চয়ের ফলেই কিন্তু ভাঙর গঠিত হয়। আর প্রধানত এই যে ভাঙর কাদা দ্বারা গঠিত। আর পাঞ্জাবে এই যে ভাঙর সমভূমি, এটার আরেক নাম হচ্ছে ধায়া বলা হয়। পাঞ্জাবে ভাঙর সমভূমিকে বলা হয় ধায়া সমভূমি। অর্থাৎ ভাঙর হচ্ছে প্রাচীন পলি, তাহলে খাদার কী হয়ে যাবে? খাদার হবে নবীন পলি। তো উচ্চগঙ্গা সমভূমির নবীন যে পলি মাটি, সেটা দিয়ে কিন্তু এই যে খাদার গঠিত হয়। আর পাঞ্জাবে এই খাদারের নাম কি? পাঞ্জাবে এই খাদারের নাম বেট। বেট নামে পরিচিত এই খাদার। তো এই যে দেখতে পাচ্ছেন একটা নদী গেছে, তার যে পাশে যে এরিয়া সেটা অবশ্যই নবীন পলি গঠিত হবে। তো সেই জন্য এই রিজনটা কিন্তু খাদার বা খাদির বলে লেখা রয়েছে, কিন্তু খাদার হবে এটা। আর তারপরে যে প্রাচীন পলি একটু দূরে হবে নদী থেকে অবস্থিত, সেই অঞ্চলটা কিন্তু ভাঙর নামে পরিচিত। তো এখানে আপনি আরেকটা টার্ম দেখতে পাচ্ছেন দোয়াব। দোয়াব টার্মটা কি? আবার প্রবলেম হলো একটু। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দোয়াব, এই দোয়াব টার্মটা কি? দোয়াব টার্মটাকে আপনি দুটি ভাগে ভাগ করুন, একটা দো আর একটা আব। তো এই দোয়াব টার্মটার মানে কি দাঁড়াচ্ছে? দো মানে কি? দো মানে হলো দুই। দো মানে হলো দুই। আর আব কথার অর্থ কি? ওয়াটার। আব কথার অর্থ ওয়াটার। এটা H2O নয়, কিন্তু আব কথার অর্থ ওয়াটার। তাহলে দুটো ওয়াটার কীরকম মানে দাঁড়াচ্ছে? বোঝা যাচ্ছে না। তার মানে হলো দোয়াব কথার অর্থ হলো দুটি যে নদী, দুটি নদীর মধ্যবর্তী বা দুটি জলের মধ্যবর্তী অঞ্চলকেই, দুটি প্রবাহমান ধারার মধ্যবর্তী অঞ্চলকেই আমরা বলবো দোয়াব অঞ্চল। সেই তো দেখতে পাচ্ছেন এই একটি নদী গেছে আর এই একটি নদী গেছে। আমি একটু ক্লিয়ার করে দিই, বড্ড একটু নোংরা হয়ে গেছে পেজটা। তো এখানে দুটো নদী দেখতে পাচ্ছেন, এই একটি নদী গেছে, এই একটি নদী গেছে। এই দুটি নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সমভূমি অঞ্চল, এটাকেই কিন্তু বলা হচ্ছে দোয়াব। তো এখানে আমি আরেকটা বলবো, আব কথার অর্থ আমি একটু আগে বললাম ওয়াটার। তো পাঞ্জ কথার অর্থ পাঁচ। তো পাঞ্জাব কথার অর্থ কী তাহলে? পঞ্চ নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সেটাকেই তাহলে বলা হবে পাঞ্জাব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দোয়াব। খুব সুন্দর, খুব ছোট্ট করে বলে দিলাম, সুন্দর করে বলেছি কিনা সেটা তো আপনারা বলবেন, কিন্তু এই যে দোয়াব দুটো নদীর মধ্যবর্তী যে রিজিয়ান, সেটাকেই বলা হয় দোয়াব। দুটাকে ভাঙুন, দো কথার অর্থ দুই আর আব কথার অর্থ হচ্ছে ওয়াটার। তো
তো এই হচ্ছে আমাদের নর্দার্ন প্লেন সম্পর্কে অনেক তথ্য আমরা জানলাম। আর কিছু মোটামুটি না জানলেও চলবে, এখান থেকে আপনারা অনেক কিছুই দেখবেন কমন পেয়ে যাবেন। এখানে দোয়াব সম্পর্কে আমি আরেকটু বলতে চাই যে দোয়াব অনেক রকম দোয়াব রয়েছে, বিস্ত দোয়াব রয়েছে, বাড়ি দোয়াব রয়েছে, রচনা দোয়াব রয়েছে, ছাঁচ দোয়াব রয়েছে। এগুলো আপনারা যে কোনো বইতেই পেয়ে যাবেন। বিধ্বস্ত দোয়াব বিপাশ এবং সত্যদের মধ্যবর্তী অঞ্চল, বাড়ি দোয়াব বিপাশ এবং রবির মধ্যে, রচনা দোয়াব রবি এবং চন্দ্রভাগার মধ্যে, ছাঁচ দোয়াব চন্দ্রভাগা এবং ঝিলামের মধ্যে, সিন্ধু সাগর দোয়াব ঝিলাম এবং সিন্ধুর মধ্যে। এগুলো কিন্তু আপনি যে কোনো বই থেকে পেয়ে যাবেন, সেহেতু কিন্তু আমি আর এগুলো আলোচনা করছি না। তো আপনারা এই যে লেকচারটা শুনলেন, এই লেকচার শোনার পর একবার জাস্ট বইটা রিডিং দেবেন, দেখবেন এই যে রিজিয়ান যেটা আমি আলোচনা করলাম এই সম্পর্কে আর কোনো রকম প্রবলেম থাকবে না, এটা আপনার গ্যারান্টি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।